দিয়ে দিবে, ঠিক আছে? যারা যারা অ্যাবসেন্ট আছে তাদের রোল আর টোটাল প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা কিন্তু দিতে হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা কতদিন পড়েছিলাম হচ্ছে বাংলা প্রথম পত্র, আজকে পড়বো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তোমাদের গত দিনের ক্লাসটা আসলে হয়নি, ওই ক্লাসটা রবিবারে সেকেন্ড পিরিয়ড আমি পর দুই পিরিয়ড ফার্স্ট পিরিয়ড নিয়ে নিব। আসসালামু আলাইকুম স্যার। না আসলে না, আমি তোমাকে বলি, গতকালের ক্লাসটা আমার ছিল না। আমার হচ্ছে ক্লাস ক্লাস ছিল হচ্ছে বৃহস্পতিবার সেকেন্ড পিরিয়ডে, কিন্তু স্যার নাকি ওটা চেঞ্জ করেছেন, সেটা আমি অবগত ছিলাম না। রবিবারে মনে হয় ফার্স্ট এবং সেকেন্ড পিরিয়ডটা আমার, তাই না? জি স্যার, ফার্স্ট আর সেকেন্ড পিরিয়ডটা আপনারই। স্যার সেকেন্ড পিরিয়ডটা আপনার, ফার্স্ট পিরিয়ডটাও মনে হয় আপনার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে স্যার একটা কোশ্চেন করব। হ্যাঁ বলো 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 বাবা। স্যার চারুপাঠ বের করব নাকি ব্যাকরণ বই? ব্যাকরণ বই বের করবে এখন। বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওলে বাবা তুমি বলো, তোমরা কি করো বাবা, মিউট করো সবাই। হ্যাঁ সবাই মিউট করো তোমরা। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটাই কিন্তু সে শুধুমাত্র করতে পারবে, এছাড়াও অন্য কিছু সে করতে পারবে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলা ক্লাস। স্যার সবাইকে একটু মিউট করতে বলবেন। এই সবাই মিউট করো তোমরা। স্যার না হলে আপনি ওইখানে মিউট করে ফেলেন। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। সবাই মিউট করো, নইলে আমি কিন্তু সবাইকে মিউট করে দিব। মিউট করো তোমরা। এই যে একটা ছেলে আসলে মোটো ক্লাসে না, হ্যাঁ নাম কি, অদ্ভুত ব্যাপার। না সমস্যা না আন্টি, স্যার দেখে না। তোমরা মিউট করো সবাই। সবাই মিউট করো, মিউট অপশনটাতে প্রেস করো। এখনো অনেকে এই যে হচ্ছে অ্যাটেন্ড করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এত দেরি কেন? আসসালামু আলাইকুম স্যার। সবাই জয়েন করার পরই মিউট করে ফেলো। জয়েন করার পরই মিউট করে ফেলবে সবাই, নইলে কিন্তু ক্লাসে হ্যাম্পার হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই মিউট করে ফেলো। মিউট করো সবাই, আর মনে আসবে না, তাই না? এটা গুরুতর অন্যায়। যাক, আমরা আজকে পড়াবো হচ্ছে ধ্বনিতত্ত্ব। ভাইয়া
স্যার রিফায়াত এগুলো মিউট করতেছে না স্যার, রিফায়াত। কই কই রিফায়েত কই দেখি। ইসাক ইসাক নাকি আছে কে কে? আচ্ছা ঠিক না আছে। সবাই মিউট করতে, তুমি একা একা মিউট করতেছো না, তুমিও মিউট করে নাও। আর কথা বলবে না কেউ। তাহলে আজকে আমাদের হলো পাঠ্য বিষয় হলো তোমার এই ধ্বনিতত্ত্ব। আসলে ধ্বনিতত্ত্ব পড়তে গেলে আগেই আমাদের জানতে হয় যে ধ্বনি কাকে বলে। এই যে এখানে দেখো প্রথম প্রশ্নটা আমি তোমাদের দিয়েছি, ধ্বনি কাকে বলে? যে কোনো একজন কেউ বলতে পারবে ধ্বনি কাকে বলে? স্যার আমরা বাগযন্ত্রের মাধ্যমে যে আওয়াজ বা শব্দ করে থাকি সেই আওয়াজ বা শব্দকেই ধ্বনি বলে। ইয়েস, থ্যাংক ইউ, ঠিকই বলেছি। অর্থাৎ বাকযন্ত্র নিঃসৃত আওয়াজকে বলা হয় হচ্ছে ধ্বনি। ধ্বনি কাকে বলে? বাকযন্ত্র থেকে যে আওয়াজের বাকযন্ত্র সৃষ্টি হয়। নিঃসৃত। হ্যাঁ, তোমরা কেউ কথা বলে না বাবা, তোমরা এভাবে কথা বললে আমার হ্যাম্পার হয়। আমি কিন্তু এই যে মিউট করে দিলাম এই যে ইসাককে, তারপরে আর কাউকে মিউট করে দিব, এই যে আরাফাতকে দিলাম মিউট করে। তবে ধ্বনি কাকে বলে? যে বাকযন্ত্র নিঃসৃত আওয়াজকে বলা হয় হচ্ছে ধ্বনি। মনে থাকবে, বাকযন্ত্র নিঃসৃত শুধু আওয়াজ হলেই হবে না, বাকযন্ত্র নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলা হয় হচ্ছে ধ্বনি। তাহলে দেখো, ধ্বনি হচ্ছে কি? বাকযন্ত্র নিঃসৃত আওয়াজকে বলা হয় হচ্ছে, অর্থবোধক আওয়াজকে বলা হয় ধ্বনি। এখন তুমি বলতে পারো স্যার বাকযন্ত্রটা কি? এরকম কি প্রশ্ন আসে না? যে আমি ধ্বনি আমি জানলাম কিন্তু আমি তো বাকযন্ত্রই চিনি না, ঠিক আছে, সে আবার কোন যন্ত্র? হ্যাঁ, এই যে দেখো বাকযন্ত্র, বাকযন্ত্র কাকে বলে? এটা কিন্তু ওই ইঞ্জিন চালিত কিন্তু যন্ত্র না, এটা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই যে দেখো বাকযন্ত্রটা দেখেছো? বাকযন্ত্র দেখেছো? এই যে দেখো বিভিন্ন বাকযন্ত্র দেখা যাচ্ছে, এই এই যে ওষ্ঠ, দাঁত, জিহ্বা, ঠিক আছে, আদি জিহ্বা, কলবিল, তারপর হচ্ছে কোমল তালু, অনেক কিছু দেখতে পাচ্ছ। এই যে ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, উপরের যে ঠোঁটটা এটাকে বলা হচ্ছে ওষ্ঠ, ঠিক আছে। তাহলে এই যে নাসিকা, নাসারন্ধ্র, ওষ্ঠ, দাঁত, জিভ, মুখ গহ্বর, নিচের চোয়াল, স্বরযন্ত্র, ফুসফুস, সপ্ততালু, দন্তমূল, তারপরে কোমল তালু, গলবিলীয় গহ্বর, আদিজিহ্বা, খাদ্যনালী, শ্বাসনালী, এই যে এরকম অঙ্গ প্রত্যঙ্গকেই, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকেই বলা হয় হচ্ছে বাকযন্ত্র। তাহলে দেখো, তাহলে কি বাকযন্ত্র কি? এই যে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গকে বা ইত্যাদি বাক অঙ্গ প্রত্যঙ্গকে আমরা বলবো হচ্ছে বাকযন্ত্র। তাহলে কি বাকযন্ত্রের ব্যাপারটা কি ক্লিয়ার? যে বাকযন্ত্র কাকে বলে? তোমরা আমার কেউ এত কথা যদি সবাই বলে যে ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ, হ্যাঁ, এগুলো হচ্ছে বাকযন্ত্র। ধরো তোমার ওষ্ঠ না থাকলে তাহলে কিন্তু তুমি এই ওষ্ঠধ্বনি ব্যবহার করতে পারবে না। যেমন প, হ, ব, ভ, ম, এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে কিন্তু ওষ্ঠটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওষ্ঠ ছাড়া কিন্তু তুমি পারছো না। আবার এই যে উচ্চারণের মূল উপকরণ কিন্তু জিহ্বা, জিহ্বা ছাড়া কিন্তু কোনো উচ্চারণই কিন্তু করা যায় না, জিহ্বা। তারপর হচ্ছে দাঁত, যদি তোমার যদি দাঁত না থাকে, দাঁতও কিন্তু এই ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
যেমন দন্ত ধ্বনিগুলো ত, থ, দ, ধ, ন। এই যে ত, থ, দ, ধ, ন, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় কি করতে হয়? জিহ্বাটা কোথায় স্পর্শ করতে হয়? দাঁতে স্পর্শ করতে হয়। আবার ওষ্ঠধ্বনি উচ্চারণের সময় জিহ্বাগুলো কোথায় কি করতে হয়? ওষ্ঠে উচ্চারণ, ওষ্ঠে স্পর্শ করতে হয়। তাহলে দেখো, আবার আমি যখন মূর্ধাধ্বনি গুলো ব্যবহার করি, তখন আমাকে ওই তোমার দন্ত মূলে স্পর্শ করতে হয়। ট, ঠ, ড, ঢ, ন। তাহলে দেখো, দন্ত ন এবং মূর্ধন্য এই দুয়ে পার্থক্য আছে। দন্ত নটা হচ্ছে জিহ্বাটা দন্তে বা দাঁতে স্পর্শ করে উচ্চারণ হ্যাঁ। করতে হয়। আবার দেখাই, তোমাকে দেখাই। হ্যাঁ, মূর্ধন্যটা হচ্ছে নীরব মিউট করো। কি হয়েছে? ওই ছেলেটার নাম কি? নীরব? নীরব না? স্যার নীরব। তুমি লিখে রাখো, ক্লাস টিচারটা বলে রাখো, ক্লাসে খুব হ্যাম্পার্ট করে। ঠিক আছে? এই নীরব কই? আমি এর পাচ্ছি না, এর একেবারে কিক আউট দিয়ে দেবো, এর আজকে অ্যাবসেন্ট দেখাই দিব। স্যার একটা গেমসের ছবি আছে স্যার ইয়েতে। এগুলো যারা দুষ্টামি করে এদের নাম লিখে ক্লাস টিচারকে দাও। এরা ক্লাসে ডিস্টার্ব করে প্রচন্ড আকারে। তাহলে দেখো যে এই ইগুলো বাক শরীরের যে বাক প্রত্যঙ্গ গুলো আছে, এটি হচ্ছে ওই ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে সহযোগিতা করে। ধ্বনিগুলো এদের মাধ্যমেই কিন্তু উচ্চারিত হয়ে থাকে। এই যে এখানে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার নেক্সট স্লাইডে আমরা যাব। তোমরা কিন্তু খুব ভালো করে বুঝে তারপরে যাবা। কারণ যারা তোমার ওই যে ক্যাডেটে পরীক্ষা দিবে, তাই না? অনেকেই কিন্তু ক্যাডেটে পরীক্ষা দিবে। তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার এই ক্লাসগুলো। বুঝতে পেরেছো? এইগুলোর বাইরে কিন্তু ক্যাডেটে কিছুই আসে না। স্যার আমি একটা কোশ্চেন করব? হ্যাঁ, বলো 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 বলো। স্যার অবশ্যই করতে মুখ পারো। বিবর মানে কি স্যার? মুখ বিবর এই যে মুখমণ্ডল, তাহলে বাকযন্ত্রের এই যে ডেফিনিশনটা কিন্তু এখানে আমি দিয়েছি, যে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে হচ্ছে বাকযন্ত্র। তাহলে এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলা হয়। তাহলে ভাষা সৃষ্টির জন্য দরকার কি? এই বাকযন্ত্র। অর্থাৎ এই বাকযন্ত্রের কোনো একটি অংশ যদি বিকল হয়ে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে না। স্যার একটা কথা স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি একটু আগে ক্যাডেটের কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমি না এবছর ক্যাডেট কোচিংয়ে ভর্তি হয়েছি। কোচিং এ ভর্তি হয়ে তুমি কিছু শিখতে পারবে না। তুমি আমার ক্লাসগুলো ফলো করবে, দেখবে অনেক সুন্দর তুমি ভালোই করতে পারবে। ঠিক আছে? এই ক্লাসগুলো ফলো করলেই। তাহলে দেখো যে কি বাকযন্ত্রের মূল উপকরণগুলো তো দেখেছো, যে এই গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, এই ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় কি বলে? এক কথায় বলে হচ্ছে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। অর্থাৎ এই মানুষের এই যে ভাষা সৃষ্টির ক্ষেত্রে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দরকার, সেগুলো হচ্ছে বাকযন্ত্র। তাহলে আর এই যে
এই বাকযন্ত্র দ্বারা উচ্চারিত এই অর্থবোধক ধ্বনিকেই আমরা বলছি হচ্ছে, এই অর্থবোধক ধ্বনিকেই আমরা বলছি হচ্ছে ভাষা। এই অর্থবোধক ধ্বনিটা আমরা কোত্থেকে পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে এই বাকযন্ত্র থেকে, তাই না? এই বাকযন্ত্র থেকে কিন্তু আমরা এই অর্থবোধক ধ্বনিগুলো পাচ্ছি। সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। সব মানুষের ভাষাই কিন্তু এই বাকযন্ত্র দ্বারা সৃষ্টি। মানুষের ভাষা কি থেকে সৃষ্টি হয়? মানুষের ভাষা সৃষ্টি হয় এই বাকযন্ত্র থেকে। এবার আমরা আসবো হচ্ছে বাকযন্ত্রের কাজ কি। বাকযন্ত্রের কাজ কি? বাকযন্ত্রের কাজ কি বলো? তার মানুষ ভাষা সৃষ্টি করা। নো নো, তার মূল কাজ হলো বাকযন্ত্রের 1 শ্বাস গ্রহণ, 2 খাদ্য শ্বাস গ্রহণ। গ্রহণ, হ্যাঁ, 1 হচ্ছে শ্বাস গ্রহণ আর Yes, 2 yes. নম্বর হচ্ছে এই খাদ্য গ্রহণ। এই দুইটাই আমরা খুব ভালোবাসি, তাই না? যে মানুষের শ্বাস যদি না থাকে তাহলে কি মানুষ বাঁচতে পারে? 2 মিনিট শ্বাস ছাড়া বাঁচতে পারবে? 1 মিনিট শ্বাস ছাড়া বাঁচতে পারবে? পারবে? পারবে না। 3 দিন খাদ্য ছাড়া তুমি বাঁচতে পারবে? 3 দিন খাদ্য No, ছাড়া sir. তুমি বাঁচতে পারবে না। তাহলে আমরা এই দুইটাই কিন্তু ভালোবাসি। তাহলে বাকযন্ত্রগুলোর মূল কাজ কিন্তু এই। এরপরে হচ্ছে ভাষা সৃষ্টি। এই মূল কাজটা কি? প্রধান কাজ কিন্তু এই দুইটা। এই জন্য আমরা বলছি যে তোমরা ভালো করে আমার ক্লাসগুলো করো, দেখবে তোমাদের কোনো কোচিং এর দরকার হবে না। তোমার কোচিং এ এভাবে স্যার, পড়াইতে আমার একটা পারবে। কথা আছে। হ্যাঁ বলো। স্যার, স্কুল থেকে যে স্যার ব্যাকরণ বইটা দিছে স্যার, আর কি স্যার কোনো ব্যাকরণ বই লাগবে? কিসের জন্য? স্যার, বাংলা ব্যাকরণের জন্য স্যার, স্কুলের জন্য যে ব্যাকরণ বইটা দিছে, আর কি স্যার ব্যাকরণ বই লাগবে? আসলে কি ক্যাডেটে একটু বিস্তৃত পড়তে হয়, সেই বিস্তৃত পড়াটাই কিন্তু আমার কাছে আছে। আর তোমরা ওই যে যাদের শীট দরকার, তোমরা পার্সোনালি আমাকে ই করে নক করো, আমি তোমাদের মেসেঞ্জারে দিয়ে দেবো। হ্যাঁ, যারা ক্যাডেটের পরীক্ষা দিতে চাই। তারপর ক্লাসের পড়াটাই কিন্তু মেইন, এটা ই করতে হবে। যে দেখো ধ্বনির উচ্চারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি? কে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানো? দেখো তো, চেনো নাকি? সেটা কি? কে বলতে পারবে? পারবে? স্যার বাকযন্ত্র। পারবে না। মুখ। সেটা হলো এই জিনিসটা। ধ্বনি। এটা কি? এই যে এই ছবিটা কিসের? শ্বাসনালী। হ্যাঁ, কিসের? ফুসফুস। এটা কি? এটা কি? এই যে ভেতর কি দেখা যাচ্ছে? এটা স্যার লাঞ্চ বা শ্বাসনালী। ফুসফুস, তাই না? ফুসফুস, ফুসফুস। এখানে এখানে কিন্তু একটা কথা আছে যে ফুসফুস যদিও নিজে কোনো ধ্বনি উচ্চারণ করে না, তবু কি করে? তবু ধ্বনি সৃষ্টিতে ফুসফুসের ভূমিকা অপরিহার্য। ধ্বনির উৎপত্তি ও শ্রুতির দিক থেকে বাক প্রত্যঙ্গদের মধ্যে ফুসফুসের পরে ষড়যন্ত্রের মধ্যবর্তী স্বরতন্ত্রের স্থান। ফুসফুস থেকে শ্বাসবায়ু কোথায় যায়? মুখ ও নাসিকা দিয়ে যাতায়াত করার সময় তার গতিপথে আংশিক বা পূর্ণ বাধা দেয়, অথবা তার গতিপথ নিয়ন্ত্রণ করে। আমরা সেই বাতাসে নানা তরঙ্গের সৃষ্টি করি। এই তরঙ্গগুলোই হচ্ছে ধ্বনি তরঙ্গ। এই জন্য ধ্বনির উচ্চারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে ফুসফুস। এই যে তোমরা দেখতে পাচ্ছ ফুসফুস, তাই না? তাহলে যদি প্রশ্ন হয় যে ধ্বনি উচ্চারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন বাক প্রত্যঙ্গটি, তখনই কিন্তু ওই আমি কিন্তু উত্তরটা দিয়ে দিচ্ছি যে এইভাবে, যে এইটা, তাই না? এই ধ্বনি উচ্চারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ফুসফুস। ফুসফুসের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি এটা ক্লিয়ার? আমরা নেক্সট যাবো। তাহলে ফুসফুসের কাজটা কিন্তু আমি দেখালাম স্যার ক্লিয়ার। তোমাদের, যে ফুসফুস থেকে শ্বাসবায়ু মুখ ও নাসিকা দিয়ে যাতায়াত করার সময় তার গতিপথে আংশিক বা পূর্ণ বাধা দেয়,
অথবা তার গতিপথ নিয়ন্ত্রিত করে। আমরা সেই বাতাসে নানা তরঙ্গের সৃষ্টি করি, এই তরঙ্গগুলোই হচ্ছে ধ্বনি তরঙ্গ। তাহলে এটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি যে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে হচ্ছে বাকযন্ত্র। আর এই বাকযন্ত্র দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। অর্থাৎ সব ভাষাই কিন্তু এই বাকযন্ত্র দ্বারা সৃষ্টি। মানুষের সব ভাষাই হচ্ছে এই বাকযন্ত্র দ্বারা সৃষ্টি। তাহলে ক্লিয়ার? এর প্রত্যেকটি হচ্ছে বাকযন্ত্র। এই যে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি এই বাক প্রত্যঙ্গকে বলা হয় এক কথায় বাকযন্ত্র। এবার ধ্বনি কাকে বলে মনে আছে? ধ্বনি কাকে বলে বলো? একটু আগেই তো বললি যে বাকযন্ত্র নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলা হয় ধ্বনি। ধ্বনি হচ্ছে কয় প্রকার? ধ্বনি কয় প্রকার? দুই প্রকার, দুই প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর তার ব্যঞ্জন ধ্বনি ধ্বনি। দুই প্রকার, স্বরধ্বনি, যে- ব্যঞ্জন ধ্বনি। এই যে দেখো আমি লিখেছি কি অ, এটা কিন্তু স্বরধ্বনি, তাই না? আমি যখন লিখলাম আ, এটা ব্যঞ্জন ধ্বনি। তবে ধ্বনি আর বর্ণের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। ধ্বনি আর বর্ণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যে বাকযন্ত্র, আমি কিন্তু একটা কথা বলেছিলাম তোমাদের যে এই কথা বলবে না, যে বাকযন্ত্র নিঃসৃত আওয়াজকে বলা হয় ধ্বনি। আমি যখন বলছি অ, তখন এটা ধ্বনি। আর যখন আমি এটা লিখলাম, এই অটা যখন আমি এই যে এখানে এই যে লিখলাম, এই অটা যখন আমি এখানে এই যে লিখলাম, তখন এটা হয়ে গেল কি ধ্বনি। যখন আমি এটা লিখলাম তখন এটা হয়ে গেল কি বর্ণ, তাই না? যখন আমি উচ্চারণ করছি তখন সেটা হচ্ছে ধ্বনি, আর যখন আমি লিখছি তখন এটা হচ্ছে বর্ণ। অর্থাৎ এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ কাকে বলে বলো? তার ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। ধ্বনির লিখিত প্রকাশ রূপকে, করার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। হ্যাঁ, বা আরো সুন্দর করে যদি বলা হয় ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বলা হয় হচ্ছে বর্ণ। বর্ণ, হ্যাঁ বর্ণ। তাহলে এইগুলো দেখো, এইগুলো হচ্ছে বর্ণ। অ, হ্রস্বই, দীর্ঘ, এগুলো কি বর্ণ বলো তো? এগুলো হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ। হ্যাঁ হ্যাঁ, তোমরা এই বর্ণগুলো একটু সুন্দর করে একটু দেখো। হ্যাঁ, সুন্দর করে একটু দেখো কোথায়। আমি একটু পরে জিজ্ঞাসা করব কোথায় কি দেখি আছে, কোনটা অর্ধমাত্রা, কোনটি পূর্ণমাত্রা, কোনটি মাত্রাহীন, এটা কিন্তু আমি ধরবো এই জায়গা থেকে। আমরা একটু সুন্দর করে এই ধ্বনিগুলো একটু দেখো। তাহলে বলো যে এইখানে যে 11টি স্বরধ্বনি আছে, কয়টি স্বরধ্বনি আছে? 11টি। 11টি স্বরধ্বনির মধ্যে এই ছয়টা স্বরধ্বনি, এই ছয়টা স্বরধ্বনি হচ্ছে রামিন, তুমি কথা বলো না, তোমার নেট খুবই স্লো। মিউট করো রামিন, মিউট। এই রামিন ছেলেটা কে?
দাঁড়াও, তাহলে দেখো এই যে ছয়টা, এই ছয়টা হচ্ছে তোমার পূর্ণমাত্রা ধ্বনি স্বরবর্ণে। এই যে যে ছয়টা আমি করলাম, এটা তো পূর্ণমাত্রার বর্ণ। অ, আ, ই, ই, উ, উ, রি, উ, এই ছয়টি হচ্ছে পূর্ণমাত্রার ধ্বনি। আর এই যে রিটা হচ্ছে অর্ধমাত্রা। এই রিটা হচ্ছে অর্ধমাত্রা। আর এই যে চারটি যে ধ্বনিগুলো আছে, এ, ওই, ও, ও, এই চারটি হচ্ছে, এই চারটি কি? এই চারটি হচ্ছে মাত্রাহীন। এই ধ্বনি মাত্রাহীন। মাত্রাবিহীন ধ্বনি। হ্যাঁ, তাহলে মাত্রাহীন ধ্বনি এবং মাত্রাযুক্ত ধ্বনির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? কি পার্থক্য আছে? ধরো আমি এই ও এর উপরে একটা মাত্রা দিয়ে দিলাম, তাহলে কি হবে? ওই হবে। তয় তয়। আর এর উপরে যদি একটা মাত্রা যুক্ত করি তাহলে কি হবে? তয় রফলা হবে স্যার তয় রফলা হবে। তাহলে দেখো, তাহলে এই জন্য কোনটা পূর্ণমাত্রার ধ্বনি, কোনটা অর্ধমাত্রার ধ্বনি এবং কোনগুলো তোমার মাত্রাহীন ধ্বনি, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে অবশ্যই, তাই না? তাহলে এখানে পূর্ণমাত্রার ধ্বনি আছে 6টি, অর্ধমাত্রার ধ্বনি আছে একটি, আর মাত্রাহীন ধ্বনি আছে কয়টি? 4টি। হ্যাঁ, তাহলে স্বরবর্ণ হচ্ছে এই 11টি। যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি হচ্ছে কি বলতো? কি ধ্বনি? স্বরধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস ইয়েস স্যার, এগুলা কি স্যার? স্যার এখন কত পেজ? 39। যারা দুষ্টুমি করে তাদের সেই নামটা লেখো, এদের গার্ডিয়ানরা আমি ফোন দিব ওদের, আমি গার্ডিয়ানকে ফোন দিচ্ছি। এবার দেখো যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মিস্টেক হয়েছে, দন্তস্ব হবে, হ্যাঁ, ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোথাও কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, সেগুলোকে কিন্তু আমরা ব্যঞ্জন ধ্বনি বলি। তাহলে স্বরধ্বনি এবং বাগধ্বনির মধ্যে কিন্তু পার্থক্যটা দেখে নাও। যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে বলি হচ্ছে আমরা স্বরধ্বনি। আর যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবার স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। ঠিক আছে? স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে আমরা বলি হচ্ছে স্বরবর্ণ। এই যে দেখো স্বরবর্ণ, তাহলে দেখো এখানে একটা ধ্বনি কিন্তু বিচ্যুত অবস্থায় আছে, অর্থাৎ আমরা বলেছিলাম না যে 6টা
পূর্ণমাত্রার ধ্বনি, একটা অর্ধমাত্রা এবং 4টি হচ্ছে মাত্রাহীন। এখানে দেখো রি, এখানে দেখো রি, এই রিটি কিন্তু, এই রিটা কিন্তু অর্ধমাত্রা ধ্বনি হবে, ঠিক আছে? এই ধ্বনিটা কিন্তু এখানে ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ এই ধ্বনিটি হচ্ছে অর্ধমাত্রা, ঠিক আছে? হ্যাঁ, এই অর্ধমাত্রার কারণেই কিন্তু এই ধ্বনিটি ঠিক নেই। তাহলে স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনিযুক্ত লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হচ্ছে স্বরবর্ণ। কি করবা? কি করবা? আমি তো অনেক বুঝাইছি। আচ্ছা বিকেলে ভাতগুলো দিবানে না বাংলাদেশে দুটো দিবানে? এরপরে দেখো স্বরধ্বনির উচ্চারণ গুলো একটু দেখো। হ্যাঁ, যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়েছে কার। এই যে দেখো কার, কার আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ওকার। তাহলে কার কয়টা দেখো তো, কার কয়টা? স্বরবর্ণ হচ্ছে 11টি ছিল, তাহলে কার কয়টি? 10টা। কার 10টি। তাহলে খেয়াল করেছো, স্বরবর্ণ 11টি কিন্তু কার, কার হচ্ছে 10টি। ইয়েস, 10টি। কার হচ্ছে 10টি। এখানে কিন্তু ওকারটা নাই, ওকার এখানে কিন্তু ওকারটা নাই। তোমাদের জন্য একটা কুইজ ছিল, তা আমি ক্লাস ডিউরেশন কম বলে আর কুইজটা নিলাম না। এই ওকারটা কিন্তু এখানে নাই আর কি, বুঝতে পেরেছো? তাহলে কার হচ্ছে 10টি, কিন্তু একটি জিনিস দেখো, অটা কিন্তু কার হিসাবে নাই। তাহলে এই অটা গেল কোথায়? স্বরবর্ণ হচ্ছে 11টি কিন্তু কার হচ্ছে 10টি। তারা অন্যান্য বর্ণের সঙ্গে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার হিসেবে যুক্ত হয়, কিন্তু এই অটা, এই অকে বলা হয় বিলীন ধ্বনি। এই অটা শব্দের মধ্যে, এই জন্য এই অকে বলা হয় বিলীন ধ্বনি। যেমন ধরো একটা শব্দ আমি এখানে লিখলাম, ওই যে উপরে দেখো একটা শব্দ আমি এখানে লিখলাম বরাবর, তাই না? বরাবর, এই বরাবর লিখতে কয়টি ধ্বনি ব্যবহৃত হয়েছে জানো? এই বরাবর শব্দটি লিখতে 8টি ধ্বনির ব্যবহৃত হয়েছে। 8টি ধ্বনি এখানে ব্যবহৃত হয়েছে। সে 8টি ধ্বনি কি কি? ব, যোগ, অ, যোগ, র, যোগ, আ, আ, যোগ, ব, যোগ, অ, যোগ, কি র, যোগ, অ, তাই না? তাহলে দেখো এই বরাবর, এই বরাবর শব্দটি, এই বরাবর শব্দটিতে তোমার কয়টি ধ্বনি ব্যবহৃত হয়েছে? 8টি ধ্বনি ব্যবহৃত হয়েছে। এই যে দেখো, এইখানে অ আছে, এইখানে অ আছে, এইখানে অ আছে, কিন্তু এইখানে যে আটা আছে, এইখানে যে আটা আছে, এই আটা কি করেছে? এই আটা এই যে দেখো আকার হিসেবে ব্যবহৃত হয়েছে, এই আকার। আর এই অগুলো এই বরাবর শব্দের মধ্যে কি হয়ে গিয়েছে? নিঃস্ব হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে। এই জন্য এই অটাকে বলা হয়েছে বিলীন ধ্বনি। কি ধ্বনি? এই অকে বলা হয় হচ্ছে বিলীন ধ্বনি।
শব্দের মধ্যে এটি বিলীন হয়ে গিয়েছে বলে এই অটাকে আমরা বলবো হচ্ছে বিলীন ধ্বনি। মনে থাকবে? তাহলে এই কথাটি কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে তোমার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। কার হচ্ছে 10টি এবং স্বরবর্ণ হচ্ছে 11টি। এই অটা হচ্ছে শব্দের মধ্যে বিলীন হয়ে যায় বলে এই অকে বলা হয় হচ্ছে বিলীন ধ্বনি। অ কিন্তু সব ক্ষেত্রে বিলীন হয় না, শব্দের আদিতে অ থাকে কিন্তু শব্দের মধ্যে অ বিলীন হয়ে যায়। যেমন অপরিচিত, তাই না? এই যে অপরিচিত বা অপর, ঠিক আছে, বা অনেক, এই অনেক, অপর, অপরিচিত শব্দের যে অটা ব্যবহৃত হয়েছে এটা শব্দের স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু শব্দ মধ্যে অব্যবহৃত হয় না, শব্দ মধ্যে অ বিলীন ধ্বনি হিসাবে অবস্থান করে। তাহলে বুঝতে পেরেছো অ এর অবস্থাটা কি? এটা পরে আমি আবার ব্যাখ্যা করব। Yes, sir. এবার আমরা চলে যাই হচ্ছে নেক্সট স্লাইডে। তাহলে স্বরবর্ণের কোন বর্ণের কারণী? অবর্ণে। এবার দেখো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় স্বরধ্বনি 11টি, কিন্তু মৌলিক বা মৌখিক স্বরধ্বনি 7টি। 7টি কি কি? অ, আ, ই, উ, এ ও এ। এই একটা কিন্তু এগুলো কিন্তু মৌলিক স্বরধ্বনি, মানে কিন্তু মৌখিক স্বরধ্বনি। ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কণ্ঠনিঃসৃত আওয়াজই হচ্ছে ধ্বনি, আর যখন সেই ধ্বনিটার আমি লিখিত রূপ দেব তখন কিন্তু সেটা হয়ে যাবে কিন্তু বর্ণ। তাহলে এই যে এই 7টি স্বরধ্বনি, ঠিক আছে, এই 7টি স্বরধ্বনি হচ্ছে এখানে কিন্তু বর্ণ না, এখানে ধ্বনি হিসাবে ব্যবহৃত হয়েছে। এই 7টি স্বরধ্বনির 6টির দেখো প্রতীক রয়েছে বা বর্ণ আকৃতি রয়েছে 6টা, কিন্তু এটা কিন্তু মৌখিক হিসাবে আছে। আমি যদি উচ্চারণ করছি আমি অ্যাপল, অ্যাপল উচ্চারণ করছি না, আমি অ্যাসিড উচ্চারণ করি কিনা? আমি লিখি এসিড লিখি, কিন্তু আমি উচ্চারণ করি অ্যাসিড। তাহলে এই অ্যা ধ্বনিটা কিন্তু বাংলায় বর্ণ আকারে নেই, কিন্তু অ্যা ধ্বনিটার উচ্চারণ কিন্তু আছে। তাহলে এই মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এই মৌলিক স্বরধ্বনিকে আবার অনেক ক্ষেত্রে আমরা মৌখিক স্বরধ্বনিও কিন্তু বলে থাকি। নেক্সট স্লাইডে আমরা গেলাম। এবার দেখো স্বরধ্বনিগুলোর উচ্চারণ। স্বরধ্বনির উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস বের হয়ে কোথাও বাধা পায় না। মূলত দেখো স্বরধ্বনির উচ্চারণের সময় কয়েকটি জিনিসের উপর নির্ভর করে, সেটা হলো 3টা জিনিস। প্রথমত হচ্ছে জিহ্বার অবস্থান ও জিহ্বার উচ্চতা, এটা হচ্ছে 1 নাম্বার 1। দেখো জিহ্বার অবস্থান ও জিহ্বার উচ্চতা। দ্বিতীয়ত হচ্ছে ঠোঁটের বিভিন্ন অবস্থার পরিবর্তন, এবং তৃতীয়ত হচ্ছে কোমল তালুর কারণ। প্রিয় শিক্ষার্থী, আজকে মনে হয় আমি আর বেশি পড়াতে পারবো না, সময়ের স্বল্পতার কারণে। আসলে 40 মিনিটের ডিউরেশন, এটা ক্লাসে হলে আরো, হ্যাঁ